সুপ্রিয় শিক্ষার্থীরা, মণিপুর উচ্চ বিদ্যালয় এবং কলেজ আয়োজিত নিয়মিত আয়োজন আমাদের পাঠশালার জীববিজ্ঞানে তোমাদের সকলকে স্বাগতম। অধ্যায়ের নাম প্রথম পত্র সপ্তম অধ্যায়, কিন্তু এটা ছবি দেখে বুঝতে হবে যে আসলে এটা কি বলতে চাইছে। দেখি তোমরা চিনতে পারো কিনা। হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পারছো। এটা হচ্ছে তোমাদের সপ্তম অধ্যায়ের নগ্নবীজি এবং যে আবৃতবীজি যে অধ্যায়টা, আজকে টপিকটা এই নগ্নবীজি অধ্যায়কে নিয়ে। লক্ষ্য করে এখানে কি দেখা যাচ্ছে, খেজুর গাছের মতো একটা কিছু দেখা যাচ্ছে, বা কেউ কেউ কনফিউশন, স্যার এটা তাল গাছ না কি, এটা কনফিউশন। হ্যাঁ, এই কনফিউশনটার জন্যই আমাদের এই অধ্যায়টা দিয়েছে এবং সিলেবাসে এটা রয়েছে। এবং যদি হচ্ছে গাছের ইভলিউশন বা উৎপত্তি কিভাবে হয়েছে এটা যদি এক্সপ্লেন করা যায়, তাহলে দেখা যায় যে এরা উৎপত্তির দিক থেকে আদি প্রকৃতি, অর্থাৎ যে প্ল্যান্টটা বা যে উদ্ভিদটা তোমরা দেখছো, এর যে বৈশিষ্ট্যগুলো আজ থেকে 280 মিলিয়ন বছর পূর্বের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো এখনও টিকে আছে, তারা 4টা প্রধান বিভাগের মাধ্যমে। হ্যাঁ, এই 4টা প্রধান বিভাগ রয়েছে নগ্নবীজি উদ্ভিদের মধ্যে। আমরা দেখব কনিফেরোফাইটা, গিঙ্গোফাইটা, তারপরে হচ্ছে সাইকোডেলস বা সাইকাডোফাইটা, এবং হচ্ছে আমরা ভালো মতো যাদেরকে দেখবি যে একটু এই নগ্নবীজির মধ্যে একটু উন্নত, তারা হচ্ছে নিটোফাইটা বা নেটাম। সো অধ্যায়টা শুরু করি। লক্ষ্য করো এখানে সাইকাস, যে এই যে শব্দটা, যে সাইকাস কি জাতীয় উদ্ভিদ বা নগ্নবীজি উদ্ভিদ মানেটা কি। হ্যাঁ, কথা যেটা বলা হলো যে নগ্নবীজি উদ্ভিদ, এই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো বা শব্দটা থেকে আমাদের লক্ষ্য করতে হবে এখানে রয়েছে হচ্ছে নগ্ন, বা এটার ল্যাটিন টার্ম বা গ্রিক টার্মটা হচ্ছে জিমনোস বা জিমনো, এবং বিজি এই শব্দটা, এটা মানে হচ্ছে স্পার্মিয়া বা স্পার্ম থেকে শব্দটা আসছে, স্পার্মিয়া বা স্পার্ম থেকে। সো জিমনোস্পার্ম এই যে শব্দটা, অর্থাৎ যাদের বীজটা ওপেন বা খোলা বা ন্যাকেড হয়ে থাকে। অর্থাৎ এটা কেমনে সম্ভব? আমরা তো সবাই জানি যে বীজ থাকে হচ্ছে ফলের মধ্যে, তাহলে এটা কি বৈশিষ্ট্য? হ্যাঁ, এটা হচ্ছে ওই আদি বৈশিষ্ট্য যাদের ফল উৎপন্ন হয় না। তো ফল কীভাবে উৎপন্ন হয় তোমরা সবাই জানো, এই তোমাদের প্রজনন অধ্যায়ে, অর্থাৎ তোমার প্রথম পত্র দশম অধ্যায়ে তোমরা জেনেছো যে প্রজননের মাধ্যমে যে প্রক্রিয়াটা, প্রজননের অঙ্গ উদ্ভিদের ফুল, এই ফুলের যে অংশগুলো রয়েছে তোমার নিশ্চয় হচ্ছে মনে আছে তোমাদের। লক্ষ্য করো যে ফুলের যে অংশগুলো, এখানে গর্ভাশয়, দলমণ্ডল, গর্ভাশয়ের ঠিক উপরে পুংকেশর এবং নিচে বৃতি, উপবৃতি, এগুলো থাকে, তোমরা সবাই জানো। তো এর মধ্যে এই তো গর্ভাশয়ের অংশ। তো এই গর্ভাশয়ের পরিণতিটাই আমরা দেখি যে গর্ভাশয়টা, এই গর্ভাশয়ের পরিণতিটাই হয় হচ্ছে ফল। তো এটা যেহেতু ফল উৎপন্ন হচ্ছে না, তার মানে এদের বীজটাই, যে এখানে যদি এগুলোকে আমরা কটিলিডন্স বা যদি বীজপত্র হিসেবে চিন্তা করি যে এগুলোই বীজে পরিণত হয়, কিন্তু এর তো এরকম বীজ উৎপন্ন হয় না, তার মানে এরকম তাদের ফুলই উৎপন্ন হয়। হ্যাঁ, তো ফুল না হওয়ার জন্য, ফুল না থাকার জন্য এদের গর্ভাশয় নেই, গর্ভদণ্ড নেই, এবং গর্ভমুণ্ড, এইটা যে গর্ভমুণ্ড এটাও অ্যাবসেন্ট বা এটাও নেই। সো এখন এগুলো না থাকার জন্য বীজটা থাকে হচ্ছে খোলা বা ওপেন। দেখো এখানে লক্ষ্য করো, এখানে এদের পুরোটাই হইতেছে এই যে সাইকাস গাছ। তো এই অংশটা কোন আকৃতির হয়ে থাকে, আমরা এটাকে পুং জননাঙ্গ হিসেবে বলতে পারি। লক্ষ্য করো এখানে এটা পুরোটাই হচ্ছে ওর পুং জননাঙ্গ, এবং এই পুং জননাঙ্গ এবং এটা পুরোটাই হচ্ছে, তুমি বলতে পারো, আমরা বলতে পারি এটা বীজ হিসেবে কাউন্ট করা যেতে পারে। বা লক্ষ্য করো এখানে যে বীজগুলোর তৈরি হওয়া হয় কীভাবে, তোমরা সবাই জানো যে বীজ তৈরি হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে নিষেকের মাধ্যমে। নিষেকের মাধ্যমে ফল উৎপন্ন হবে। এবং তোমাদের আরও মনে আছে নিশ্চয়ই যে আমরা উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে দেখেছিলাম এই যে গর্ভাশয়ের এই জায়গাটা, এই গর্ভাশয়ের এই জায়গাটাতে যখন গর্ভমুণ্ডে এসে পরাগরেণুটা যখন পড়ছে, এই পরাগরেণু পড়ার পরে পোলেন টিউব তৈরি হয়েছে, এটা এলংগেটেড হয়ে একেবারে তোমার ডিম্বক যে অংশটা, ডিম্বকের, এবং ডিম্বকের ভেতরে রয়েছে যে ডিম্বাণু, এই ডিম্বাণু এর সাথে যখন শুক্রাণু বা স্পার্ম, ওভমের সাথে যখন হচ্ছে স্পার্ম এর
ফার্টিলাইজেশন হয়েছে, হ্যাঁ, স্পার্ম এর যখন ফার্টিলাইজ হয়েছে, ফার্টিলাইজ বা নিষেক হয়েছে, হ্যাঁ, এই ফার্টিলাইজেশন বা নিষেকটা যখনই হয়েছে তখনই হচ্ছে এই তারা বীজ উৎপন্ন করছে। কিন্তু এদের ক্ষেত্রে এরকমভাবে গর্ভমুণ্ডই যেহেতু নাই, তার মানে পরাগরেণু এখানে এসে পড়বে না, বা এই যে এখান থেকে যে পুংগ্যামেটগুলো উৎপন্ন করবে বা স্পার্ম বা শুক্রাণু উৎপন্ন করবে সেটা আর হচ্ছে এরকম গর্ভমুণ্ডে এসে পড়বে না। ফলে এই যে প্রসেসটা আবৃত বীজের ক্ষেত্রে বা উন্নত যে উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি এটা হয় না। এখন নগ্নবীজি এর বিভিন্ন বৈশিষ্ট্যগুলো আমরা দেখি যেগুলো তোমাদের বিভিন্ন সময় পরীক্ষায় এসে থাকে এবং এগুলো উদ্দীপকের বিভিন্নভাবে দিয়ে থাকে। লক্ষ্য করো এখানে নগ্নবীজ উদ্ভিদ সর্বদাই কি স্থলজ মরুজ স্বভাবের হয়ে থাকে। হ্যাঁ, কেন এটা মরুজ স্বভাবের? কারণ এদের লক্ষ্য করো এখানে যে নগ্নবীজ উদ্ভিদ সর্বদাই হচ্ছে স্থলজ মরুজ স্বভাবের। অধিকাংশ উদ্ভিদ বৃক্ষ এবং গুল্ম জাতীয় এবং বহুবর্ষজীবী। পাতা সাধারণত দুই প্রকার থাকে। হ্যাঁ, সাইকাস এর পাতা বা নগ্নবীজ উদ্ভিদের পাতাগুলো সাধারণত দেখা যায় দুই টাইপের থাকে। একটাকে বলা হয় তোমার হচ্ছে স্কেল লিফ বা বাংলায় এটাকে বলা হয় শল্কপত্র। শল্কপত্র হিসেবে গাছকে আচ্ছাদিত করে থাকে, ঘিরে থাকে এবং এটা একটু ব্রাউন টাইপ বা তোমার হচ্ছে বাদামি বর্ণের হয়ে থাকে। তারা দেখা যায় যে তারা একটু ব্রাউনিশ টাইপের থাকে, যারা হচ্ছে গাছের কাণ্ডে ঘিরে থাকে। লক্ষ্য করো এখানে এই যে ছবিটা যেটা দেখো যে এখানে এইগুলো যেগুলো দেখা যাচ্ছে এগুলো একটাও কিন্তু তোমার হচ্ছে ডালপালা না, এগুলো সবগুলো কিন্তু লিফ। লক্ষ্য করো এই যে পাতা, আমরা এইগুলো গাছকে ঘিরে যেহেতু থাকে, আমাদের আদি প্রজাতি তাল গাছ, তারপরে তোমার সুপারি গাছ, নারকেল গাছ এবং মোস্ট ইম্পর্টেন্ট এই সাইকাস কিন্তু পাম জাতীয়, মানে তাল গাছেরই এরা আদি প্রকৃতি। তো দেখো এই যে গাছ এ হচ্ছে কাণ্ডকে ঘিরে রেখেছে, এটাই হচ্ছে স্কেল লিফ বা শল্কপত্র। এবং এগুলো ম্যাচিউরড লিফ বা আমরা এটাকে ফোলিয়েজ বা পর্ণপত্র, যেগুলো সবসময় হচ্ছে সবুজ রঙের থাকে, চিরসবুজ বৃক্ষ যেগুলো থাকে, এই সবুজ বর্ণের আমরা পর্ণপত্র দেখে থাকি। সাইকাস সম্পর্কে জানতে গেলে বা নগ্নবীজির প্রধান যে তোমার হচ্ছে এটাকে বলা যায় যে রিপ্রেজেন্টেটর বা হচ্ছে নগ্নবীজিকে আমরা কীভাবে চিনি, কারণ আমাদের বর্তমানে বাংলাদেশে নগ্নবীজির উদ্ভিদের মধ্যে সাইকাসের 5টা প্রজাতি কিন্তু রয়েছে। মনে রেখো যে 5টা প্রজাতি বাংলাদেশ দেশে রয়েছে এবং বাংলাদেশের সীতাকুণ্ডে, চট্টগ্রামের বালিয়াড়ি পাহাড়ে, তারপরে হচ্ছে বিভিন্ন এই যে ইয়াতে আমাদের উপকূলীয় যে অঞ্চলগুলোতে এবং বর্তমানে অর্নামেন্টেড বা শোভাবর্ধনকারী প্ল্যান্ট হিসেবে বিভিন্ন অফিস আদালতের প্রাঙ্গণে, মাঠে ঘাটে বা বাগান তৈরিতে অনেকে শৌখিন অথবা সৌন্দর্যবর্ধন হিসেবে কিন্তু এই সাইকাস বা কোন গাছ বা এই কনিফার এই গাছগুলোকে, পাইন গাছ, সাইকাস, এই নগ্নবীজ উদ্ভিদগুলোকে তারা বর্তমানে বাণিজ্যিকভাবেই তৈরি করা হচ্ছে বা বাণিজ্যিকভাবেই রোপণ করা হচ্ছে। এখন দেখো যে সাইকাস একেবারে প্রাচীন সাইকাডোফাইটার বংশের উদ্ভিদ প্রজাতি সমূহের একটি, যা খেজুর, ফার্ন গাছ জাতীয় বা অন্য কোনো আধুনিক উদ্ভিদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত নয়। কিন্তু লক্ষ্য করো যে অনেকে এটা ভুল করে ফেলে, স্যার এটা কি খেজুর গাছ কিনা দেখতে। হ্যাঁ, এটা খেজুর গাছ না, কিন্তু এটা তাল বা পাম জাতীয় মানে বংশীয়ভূত বা পাম জাতীয়, কিন্তু এটা খেজুর বা এটা না। তারা চিরসবুজ বহুবর্ষজীবী এবং জুরাসিক এবং ক্রিস্টোসিয়াস যুগ অর্থাৎ ডাইনোসরদের যখন বিস্তৃত ছিল বা ডাইনোসররা যখন হচ্ছে ছিল, এই ডাইনোসরের ওই সমকালীন সময়ে যখন তাদের বিলুপ্ত হচ্ছিল, তো এদের এই অন্তর্গত ক্রিটেসিয়াস যুগেও এই সাইকাডেলিস এর সাইকটসগুলোর উদ্ভিদগুলো তখন আমরা দেখেছি নগ্নবীজি উদ্ভিদে মানে ছিল বিজ্ঞানীদের মতামত। এখন দেখা যায় যেটা বললাম যে সাইকাসে দুই ধরনের পাতা থাকে, বাদামি বর্ণের শল্কপত্র এবং সবুজ বর্ণের পর্ণপত্র বা এটাকে ফোলিয়েজ বলা হয়, ফোলিয়েজ বা পর্ণপত্র। উন্নত পরিবহন টিস্যু বিদ্যমান, এটা লক্ষ্য করো যে জাইলেমে ভেসেল ব্যতিক্রম হচ্ছে নেটাম এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ অনুপস্থিত। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। আমরা সবাই জানি যে ওই পরিবহন কলাতন্ত্র বা পরিবহন গুচ্ছ কাকে বলে, যাদের হচ্ছে ভাস্কুলার বান্ডল বা ভাস্কুলার সিস্টেম বলা হয়। তোমরা সবাই জানো যে উদ্ভিদ মূলের মাধ্যমে পানি পাতায় পরিবহন করে, পাতা থেকে খাদ্য উৎপন্ন হয়,
এটা উদ্ভিদ দেহে প্রবাহিত করা হচ্ছে ফ্লোয়েমের মাধ্যমে। তো তোমাদের আরও মনে আছে নিশ্চয়ই এই যে পরিবহন কলাগুচ্ছের জাইলেম, এর 4টা উপাদান, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তো এর মধ্যে এই যে ভেসেলটা, এই ভেসেলটা কিন্তু নগ্নবীজ উদ্ভিদে নেই। তাহলে এক্সেপশন, এটা অবজেক্টিভও আসে, অ্যাডমিশন সময় এর টেস্টেও থাকে যে এক্সেপশন নেটাম, যেহেতু একটি উন্নত বৈশিষ্ট্যের নেটাম, এই নেটামের মধ্যে তোমার এই ভেসেলটা উপস্থিত। শুধু নেটাম না, এর মধ্যে হচ্ছে এফিড্রা, তারপরে এই 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 এফিড্রিন যাদের উৎপন্ন হয়, এফিড্রা, এই জাতীয় উদ্ভিদের মধ্যেও এই ভেসেলটা উপস্থিত। এখন লক্ষ্য করো আরেকটা হচ্ছে ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। তো এদের দেহটা মূলত হচ্ছে স্পোরোফাইট এবং রেণুটা হচ্ছে অসম রেণু প্রসূ। এই শব্দটা একটু কমপ্লেক্স, বাট এইটার মিনিংটা সোজা অনেক। লক্ষ্য করো এখানে বলছে যে স্পোরোফাইটিক, যে শব্দটা স্পোরোফাইটিক, স্পোর মানে হচ্ছে রেণু, স্পোর থেকে শব্দটা হচ্ছে স্পোর মানে রেণু, আর ফাইটিক মানে হচ্ছে যে ধারণকারী। তো যারা ধারণ করে বা ধারণকারী হিসেবে থাকি আমরা দেখি যে রেণু ধারণকারী বা স্পোরোফাইটিক, এবং এই রেণুগুলো কেমন অসম, দে আর হেটেরোমরফিক বা তোমার দেখতে হচ্ছে সমান না। তার মানে এ দেখা যায় যে দুই প্রকার, স্ত্রী স্পোর বা একে বলা হয় হচ্ছে মেগাস্পোর, মেগা মানে তোমরা সবাই জানো বড়, আর একটা হচ্ছে মাইক্রোস্পোর, মাইক্রো মানে ক্ষুদ্র। তো এখন এই মেগাস্পোরোফিল এবং মাইক্রোস্পোরোফিল এদের সম্পর্কে আমাদের পড়াশোনার বিষয় রয়েছে, এদেরকেই জানা, এদের নিয়ে স্টাডি এবং এরা কি আকৃতির থাকে, এই বিষয়গুলোই পরীক্ষায় এসে থাকে এবং আমাদের সিলেবাসে এটা রয়েছে। আমরা পরের পয়েন্টটাতে যাই। এইটা খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য, যে এই যে রেণুগুলোর কথা বললাম বা যে স্পার্ম বা ওভাম, এরা সাধারণত কি করে, যে স্পোরোফিল ঘনভাবে সজ্জিত হয়ে স্ট্রবিলাস বা কোণ আকৃতির তৈরি করে। এরা কনডেন্সড হয়ে একত্রিত হয়ে দেখতে অনেকটা তোমার এরকম কোণ আকৃতির তৈরি করে। এবং তোমাদের কাছে খুবই পরিচিত কোণ আইসক্রিম। তো কোণ আইসক্রিমের যেটা শেপ বা কোণ, বা তোমরা দেখবা যে এরকম কোণ আকৃতির থাকে, এরকম এই কোণ আকৃতি দেখা যায় হচ্ছে এদের পুং গ্যামেটোফাইট এবং স্ত্রী গ্যামেটোফাইটের স্ট্রবিলাস। লক্ষ্য করো এই যেখানে ছবিতে তোমাদের আরও ক্লিয়ার হবে। দেখো এটা দেখতে অনেকটা এই গাছের মধ্যে দেখা যাচ্ছে কোণের মতো আকৃতি, এই যেটা কোণের মতো আকৃতি, কোণ আকৃতির হয়ে আছে। হ্যাঁ, এইটাই এই কোণ আকৃতির হয়ে থাকাটাকেই বলা হয় হচ্ছে স্ট্রবিলাস। তোমরা এটা অনেক সময় চিত্র পরীক্ষায় এসে থাকে, যে দেখা যায় যে এটা চিত্র আঁকতে হয়, খুব সংক্ষেপে এভাবে ড্র করে ফেলবে যাতে ঝটপটে অল্প সময়ে ছবিগুলো আঁকা হয়ে যায় বা তোমরা উদ্দীপকে প্রেজেন্ট করতে পারো উদ্দীপকের আনসার হিসেবে। ব্যাস হয়ে গেল কোণাকৃতির পুং স্ট্রবিলাস। এখন এই যে প্রত্যেকটা খণ্ড, এই প্রত্যেকটা খণ্ডকে যদি আরও একটু এলাবোরেট করি, আমরা এখানে যদি লক্ষ্য করে যে ছবিটাতে এখানে যেটা দেখানো হয়েছে, এগুলো হচ্ছে মাইক্রোস্পোরোফিল। হ্যাঁ, এটাই পরীক্ষায় অনেক সময় থাকে এদের সম্পর্কে বর্ণনা বা আঁকতে। এদের গোড়া বা অংশটা, নিচের অংশটা বা গোড়ার অংশটা সরু থাকে এবং উপরের আগা অংশটা ওয়াইড বা চওড়া থাকে, তাই এটাকে চওড়া আকৃতি দেখা যায়। এবং উপরে যে অংশটা দেখছো বা আঁকলাম আমরা, এটাই কিন্তু এই যে অংশগুলো দেখা যাচ্ছে, যেগুলো দেখো এটা লাইভ, এই অংশটাকে বলা হয় হচ্ছে অ্যাপোফাইসিস। কি বলে এটাকে? অ্যাপোফাইসিস, বর্ধিত অংশ। এবং এই অ্যাপোফাইসিসের পরেই হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়ামগুলা, তারা 2 থেকে 5টি এই রেঞ্জের মাইক্রোস্পোরগুলো তারা একত্রিত হয়ে সোরাস গঠন করে। কি গঠন করে? এটার নাম সোরাস। এই সোরাসের মধ্যেই, এই সোরাসগুলোর মধ্যেই যদি এভাবে আরেকটু লংগ্রেট করি, ব্রড করি, এই সোরাসগুলোর মধ্যেই থাকে হচ্ছে উদ্ভিদ জগতের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু। মনে রাখবে, এটা হচ্ছে সবচেয়ে বড় শুক্রাণু এবং ফ্ল্যাজিলেটেড। তারা উদ্ভিদ কুলের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণু হচ্ছে, এটা অবজেক্টিভও থাকে যে তোমার উদ্ভিদকুলের মধ্যে সবচেয়ে বড় শুক্রাণুটা বা স্পার্মের নামটা হচ্ছে সাইকাসের। সাইকাসের শুক্রাণু সবচেয়ে
বড় থাকে এবং দেখতে অনেকটাই লাটিম আকৃতি বা লাটিমের মতো দেখতে, এবং এটা ফ্লাজেলেটেড থাকে বা ফ্লাজেলা সমৃদ্ধ হয়ে থাকে। বোঝা গেল? সো এই ফ্লাজেলেটেড স্পার্মটা কোথায় থাকবে? তারা এই কোণের মধ্যে, হ্যাঁ, অ্যাপোফাইসিসের মধ্যে। লক্ষ্য করে এখানে অ্যাপোফাইসিসের ছবিগুলো রয়েছে, যে অ্যাপোফাইসিস এবং হচ্ছে ভেতরে যে মাইক্রোস্পোরঞ্জিয়াম বা মাইক্রোস্পোরোফিল এদের মধ্যে থাকবে। এখন আমরা পরবর্তী বৈশিষ্ট্যগুলো দেখি, যে হচ্ছে গর্ভপত্র মিলিত হয়ে বদ্ধ প্রকোষ্ঠ তথা গর্ভাশয় গঠন করে না, তাই ফল তৈরি হয় না এবং বীজ নগ্ন অবস্থায় থাকে, এটা তোমরা সবাই জানো। গর্ভমুণ্ড এবং গর্ভমুণ্ড না থাকে, পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। এদের হচ্ছে ফার্স্টেই বলেছি যে পুষ্পের গর্ভাশয়ে যে গর্ভমুণ্ড যে অংশটা সেটা না থেকে এটা ডিম্বক যে রন্ধ্র বা মাইক্রোস্পাইল বা ডিম্বক রন্ধ্র যেটা, এটাতে সরাসরি স্পার্মটা পতিত হয়। সাধারণত এদের আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আর্কিগোনিয়াটা একটা প্রধান বৈশিষ্ট্য এই নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। শস্য সবসময় হয়ে হইতেছে হ্যাপ্লয়েড, কারণ শস্য নিষেকের পূর্বে সৃষ্টি হয়। এটা আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এই 8, 9, 11 এবং সবগুলোই হইতেছে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, যে এদের শস্যটা সবসময় হ্যাপ্লয়েড হয়। সাধারণত আমরা জানি আবৃতবীজী উদ্ভিদের শস্য থাকে হচ্ছে ট্রিপ্লয়েড। হ্যাঁ, আমরা দেখেছি ডিম্বকের এখানে ডিম্বাণু থাকে এবং এই মাঝে যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা থাকে, এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে যখন স্পার্ম বা পুং গ্যামেটে যখন মিলিত হয় তখন তারা এখানে ট্রাইসেন তৈরি করে, এবং এটা হয় হচ্ছে নিষেকের পরে। লক্ষ্য করো, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পরে তৈরি হয় শস্য, যার ফলে এটা হয় ট্রাইসেন বা ট্রিপ্লয়েড। কিন্তু এদের হয় হচ্ছে শস্য কোথায়? নিষেকের পূর্বে, তাই হচ্ছে এরা কি থাকে? হ্যাপ্লয়েড থাকে। এখন তোমাদের কনফিউশন রয়েছে, হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড কি বা ট্রিপ্লয়েড কি? আমরা সবাই জানি এন হচ্ছে হ্যাপ্লয়েড, কারণ হচ্ছে এন এর যদি মিনিংটা ধরা হয় সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম বলা হয়, সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম নাম্বার। অর্থাৎ ক্রোমোজোম নাম্বারগুলো যখন একটা সেট করে থাকে, একটা সিঙ্গেল সেট হিসেবে থাকে, তখনই তাদেরকে হ্যাপ্লয়েড বলা হয়। প্লয়েড হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, হ্যাপল মানে সিঙ্গেল, সো হ্যাপ্লয়েড মানে হচ্ছে সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম। তো এটাকেই যদি তোমার n+n করে দাও তাহলে সেটা হয়ে যাবে টুয়াইস n, অর্থাৎ একটা হবে স্পার্ম বা শুক্রাণু, আর একটা হচ্ছে মাদার থেকে আসবে ডিম্বাণু। সো শুক্রাণু এবং ডিম্বাণু মিলে তারা কি তৈরি করলো? টুয়াইস n বা জাইগোট তৈরি করলো তারা। হ্যাঁ, সো এরকম একটা জাইগোট ফর্মেশনের আগেই ছিল সেকেন্ডারি নিউক্লিয়াসে, তার সাথে আর একটা এন যুক্ত হয়ে তারা তৈরি করলো ট্রাইসেন বা অ্যান্ডোস্পার্ম, বা এটার বাংলা হচ্ছে শস্য বা এন্ডোস্পার্ম বা শস্য উৎপন্ন। এই শস্যটাই কিন্তু আমরা সিড হিসেবে খেয়ে থাকি। আমরা যে সকল ফলের বীজগুলো খাওয়া যায়, যে আমরা যে নাট জাতীয় বা বাদাম জাতীয় যে সকল হচ্ছে বীজগুলো আমরা খাই, আলটিমেটলি যে বীজের যে মাংস বা মাসল বা ফ্লেশি পার্টটা, এটা তৈরি করে হইতেছে এই অ্যান্ডোস্পার্ম বা শস্য। এখন দেখো কি বলছে, যে এবং অবশ্যই দিনিশেক ঘটে না, ব্যতিক্রম হচ্ছে এফিড্রা। এদের ব্যতিক্রম কেন? এদের কিন্তু দিনিশেক ঘটে। বি কেয়ারফুল, এটা ইম্পর্ট্যান্ট একটা অবজেক্টিভ, যে দিনিশেক ঘটে এফিড্রাতে। এবং জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম বিদ্যমান। অনেক সময় তোমরা হচ্ছে ক্লিয়ার না যে জনুক্রমটা কি, বা এই জেনারেশন বা এরকম একটা ক্রমান্বয়ে যখন আসা, তখন তাকে হচ্ছে জেনারেশন আফটার জেনারেশন, ফার্স্ট ফিলিয়ার, সেকেন্ড ফিলিয়ার, থার্ড ফিলিয়ার, এভাবে জেনারেশন আফটার জেনারেশন যখন তোমার একটা ক্রমান্বয়ে আসতে থাকবে তখন তাকে বলা হয় জনুক্রম। এবং এটাকে অনেক সময় হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা দ্বারাও বোঝানো যায়, যে যখন টুয়াইস n অর্থাৎ হ্যাপ্লয়েড দশা, এখান থেকে যখন আবার টুয়াইস n ডিপ্লয়েড দশা হয়ে আবার মিওসিস হয়ে হ্যাপ্লয়েড, এরকম যদি কন্টিনিউয়াস ওয়েতে চলতেই থাকে তখন হচ্ছে আমরা তাদেরকে বলি হচ্ছে হ্যাপ্লোডিপ্লোবায়োন্টিক লাইফ সাইকেল, বা এই যাদের জীবন দশায় হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা দুটোই উপস্থিত থাকে। কিন্তু এদের হচ্ছে দেখা যায় কি, যে স্পোরোফাইটিক দশাটা বেশ বড়, অর্থাৎ যা তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার স্পোরি বহন করে থাকে, খুব অল্প সময়ের জন্য গ্যামেটোফাইট বা গ্যামেট বহন করে থাকে। এখন এই চিত্রটা খেয়াল করো, এটাকে অনেক সময় হইতেছে আগের যুগে বা এই গ্রামগঞ্জে এইটাকে
বাজারে ঘাটে সাপের মণি বা সর্পমণি হিসেবে বিক্রি করে বিভিন্ন হচ্ছে ঔষধি গুণাগুণ সম্পন্ন যেই ইয়াগুলো ভেন্ডরগুলো থাকে, তারা অনেক সময় এটাকে একটা সময় মানুষকে ধোকাও দেওয়া হতো যে তারা সাপের মাথা থেকে এরকম মণিটা নিয়ে আসছে লাল বর্ণের দেখতে, অনেকে যে মানে এ ধরনের কিছু প্রচলিত ছিল গ্রামগঞ্জে। মূলত তারা যেটা করতো যে অনেক দূর দূরান্ত থেকে বা পাহাড় পর্বতে যে অঞ্চলে গাছগুলো ছিল এই আদি গাছ সাইকাসেরি স্ত্রী রেণুপত্র, যেটা এই যে মেগাস্পোরোফিল, এই মেগাস্পোরোফিল তাকেই হচ্ছে তারা নিয়ে এসে এই তাদের যে লাল যেটা দেখা যেত তারা বলতো সর্পমণি কেন, দেখো এটার আকৃতিটা অনেকটা হচ্ছে সাপের মাথার মতো বা মুকুটের মতো লাগতো দেখতে, এবং এইটার এই সাইড দিয়ে বা কিনারা দিয়ে 10 থেকে 12টি করে বা 2-3 জোড়া করে এভাবে তোমার ডিম্বাণুগুলো থাকতো, যারা পরিণত হয়ে পূর্ণাঙ্গ অবস্থায় তারা লাল বর্ণ ধারণ করে। হ্যাঁ, এটাকেই হচ্ছে গ্রামগঞ্জে এখন পর্যন্ত দেখা যায় অনেক গ্রামগঞ্জেই এই অংশটাকে সাপের মণি বা সর্পমণি হিসেবে এখনও ব্যবহৃত হয় বা এটা মানুষকে ধোঁকা দেওয়া হয়। বাট এটার অনেক ঔষধি গুণাবলীও রয়েছে, বিভিন্ন ব্যথা নিরাময় বা উপশমতে এবং হচ্ছে নিদ্রা কারক হিসেবেও এখান থেকে হচ্ছে অ্যালকালয়েড প্রডিউস করা যায় বা মেডিসিন উৎপন্ন করা যায়। তো দেখো এই যে এটাকে যে কভার করে রাখছে বা ঢেকে রাখছে পুরোটাই কিন্তু ওর স্ত্রীর জননাঙ্গ, বা এইখানে হচ্ছে ডিম্বকের অবস্থানটা, এই যে ডিম্বকগুলো, তো এই ডিম্বকের মধ্যে তোমার হচ্ছে শুক্রাণুটা প্রবেশ করার পরপরই হচ্ছে তাদের ফার্টিলাইজেশন হয়ে থাকবে। তোমাদের এরকম চিত্র থাকবে পরীক্ষায় বা আঁকতে হতে পারে। লক্ষ্য করো এখানে যে কি থাকে, এখানে খুব সংক্ষেপে এঁকে দেবে। এটা ডিম্বাণুগুলোকে ঘিরে থাকে। উপরে যে সাপের মাথার মতো বা ফনা দেওয়ার মতো অংশ থাকে এটাকে বলা হয় পিনিউল। কি বলে এটাকে? পিনিউল ডিম্বাণু। এই অংশগুলোই হচ্ছে মেগাস্পোরোফিল হিসেবে চিহ্নিত করা হয়। চিত্রটা হচ্ছে এটা কার? মেগাস্পোরোফিল। মেগা মানে হচ্ছে বড়, স্পোর ধারণকারী, আর ফিল তাহলে মেগাস্পোরোফিল মানে যারা স্পোর ধারণ করতেছে। এখন আমরা এই সাইকাসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো দেখি। সাইকাসের দেহটা হচ্ছে স্পোরোফাইট, দেহ মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত। আগে বলা হয়েছে যে উদ্ভিদটা খাড়া পাম জাতীয়, উদ্ভিদের মাথায় স্ট্রোবিলা সৃষ্টি হয়, কচি পাতা ফার্নের মতো কুণ্ডলিত থাকে যাকে সার্সিনেট ভার্নেশন বলে, এবং এইটা ব্রায়োফাইটের সাথে মিল সম্পন্ন। দেখো যে এটা যদি একটা সাইকাস গাছ হয় তো সাইকাসের গাছের মাথায় উপরে মাথা দিকে এরকম তোমার হচ্ছে কুণ্ডলী আকৃতির সার্সিনেট ভার্নেশন সম্পর্কিত এক ধরনের পাতাটা কুণ্ডলিত থাকে। এবং আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এদের পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান, ট্রান্সফিউশন টিস্যু থাকে। তো দেখা যায় এই যে পাতাটা যদি এভাবে আঁকা যায় বা স্কেল লিফ বা ফোলিয়েজে যদি দেখা যায় এদের একটা মিডরিপ থাকে, মানে মধ্যশিরা থাকে, এবং এদের পাতা কিন্তু পক্ষ যৌগিক, দুটো পক্ষ কমপ্লেক্স বা যৌগিক হিসেবে থাকে আর কি। তো এদের যে পাতাটা দেখতে অনেকটা আমাদের যে নারকেল গাছের মতো বা সুপারি গাছের মতো, এই পাতাটাকে যদি কাটা হয়, কাটলে দেখা যায় যে এটা দুই প্রান্ত এইভাবে বিন্যস্ত। এই জায়গাটায় হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমগুলো থাকে। জাইলেম এবং ফ্লোয়েম যখন দুটা কিনারা দিয়ে বিস্তৃত অবস্থায় থাকে বা এটা যখন এইদিকেও ট্রান্সফিউজ করে মানে ট্রান্সফার হয়ে যায়, তারা যখন পাতার দুই সাইডে চলে যায় তখন তাদেরকে বলা হয় ট্রান্সফিউশন। লক্ষ্য করো শব্দটা ট্রান্সফিউশন মানে তারা ট্রান্সপোর্টেড হচ্ছে বা ট্রান্সফার হয়ে যাচ্ছে। অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম যেখানে থাকার দরকার ছিল মিডরিব ছাড়াও তারা সাইড রিবের দিকে চলে যাচ্ছে। এই বৈশিষ্ট্যটাই রয়েছে সাইকাসের অন্যতম একটা বৈশিষ্ট্য যে সাইকাসে ট্রান্সফিউশন টিস্যু থাকে। এরপরে দেখো যে এদের আরেকটা প্রধান বৈশিষ্ট্য, এদের মূলটা কি থাকে? কোরালয়েড মূল থাকে। আমরা সবাই জানি যে গাছের মানে মাটির নিচে যে মূলটা থাকে এটা সাধারণত থাকে সেভাবে একটা প্রধান মূল থাকে। যদি এভাবে তুমি যেটাকে মাটি ধরো তার উপরে হচ্ছে এভাবে গাছগুলো থাকে আমরা জানি। কিন্তু সাইকাসের ক্ষেত্রে এক্সেপশনাল, এরকম কোনো প্রধান মূল বা শাখা প্রশাখা মূল কোনো কিছু দেখতে পাবা না।
তাহলে কি দেখতে পাবা, সাইকাসের এই প্রধান মূলটা ভেঙে যাবে বা এটা ডিভাইডেড হয়ে তারা দ্যাগ্র শাখা বিশিষ্ট বা 2 শাখা বিশিষ্ট অংশে পরিণত হয়ে যায় এবং এরা তোমার হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে তারা অস্থানিকভাবে বা তোমার হচ্ছে অ্যাডভেন্টেশিয়াস রুট, এটা ইংলিশ টার্মটা হচ্ছে অ্যাডভেন্টেশিয়াস। তো এই অ্যাডভেন্টেশিয়াস রুট ফর্ম করে এবং এরা গ্র্যাভিটেশনের এগেইনস্টে যাওয়ার চেষ্টা করছে। গ্র্যাভিটেশনে হচ্ছে যদি নিচের দিকে মূলটা থাকে, এরা চেষ্টা করে মাটির উপরের দিকে উঠে আসতে, হ্যাঁ, যার জন্য এদের আকৃতিটা সাধারণ মূলের মতো না হয়ে তারা এই ধরনের বিক্ষিপ্ত বিচ্ছিন্ন এবং দ্যাগ্র শাখা বিশিষ্ট হয়ে যায়। এটাকেই দেখতে অনেকটা প্রবাল বা সামুদ্রিক কোরাল বা প্রবালের মতো লাগে, তাই এই মূলটাকে কি বলে লক্ষ্য করে এখানে কোরালয়েড মূল বলে। দে হ্যাভ দ্য কোরালয়েড রুট, তারা এই ধরনের মূলগুলো থাকে কোরালয়েড রুট। এখন তোমাদের পরবর্তী আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে স্যার এই কোরালয়েড মূলগুলো কেন তৈরি হয়? মনে রাখবে এই কোরালয়েড মূলের জন্য 2টা সায়ানোব্যাকটেরিয়া এই কোরালয়েড মূলের টিস্যুতে থাকে, যাদেরকে শৈবাল স্তর বলে। এই সায়ানোব্যাকটেরিয়ার নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, একটা হচ্ছে নস্টক এবং আরেকটা অ্যানাবেইনা। এই নস্টক এবং অ্যানাবেইনা সায়ানোব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়ার অ্যাটাকে বা আক্রমণে এদের এই মূলের টিস্যুগুলো বিনষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে তারা হচ্ছে এরকম দ্যাগ্র শাখা বিশিষ্ট হয় এবং কোরালয়েড আকৃতি ধারণ করে, তাই এদের মূলকে কোরালয়েড মূল বলে। এবং এটা তোমাদের আগেই বলেছি যে এদের শুক্রাণুটা সর্ববৃহৎ এবং লাটিমের মতো সচল এবং বহু ফ্ল্যাজিলেটেড। হ্যাঁ, দেখো আমাদের হচ্ছে কয়েক প্রজাতির হচ্ছে সাইকাস এখনও রয়েছে। আমরা দেখি হচ্ছে নস্টক এবং অ্যানাবেইনার অ্যাটাকের বা আক্রমণের ফলে যে কোরালয়েড মূল তৈরি হয়, এই কোরালয়েড মূল সম্পর্কে তোমরা জানতে পারলে। সাইকাসকে কিন্তু লিভিং ফসিল বলা হয়, তারা জীবন্ত জীবাশ্ম। লিভিং ফসিল কাকে বলে? যে যারা হচ্ছে তোমার বর্তমানে যে জীবন্ত প্রজাতি আছে তাদের ভেতরে যদি লিভিং এই অংশটা যদি অতীতে যে ছিল, যে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে বা ফসিল এই হিসেবে পরিচিত, তার বৈশিষ্ট্য যদি বর্তমান কালের কোনো উদ্ভিদ বা প্রাণীর মধ্যে দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় লিভিং ফসিল। তো সাইকাসের ভেতরে আদি যুগের যে সাইকাডেলিস বর্গের অন্তর্গত, দেখো আজ থেকে প্রায় 200 থেকে 65 মিলিয়ন বছর পূর্বে যে জুরাসিক এবং ক্রিটাসিয়াস যুগে সাইকাডেলিস বর্গের অন্তর্গত সাইকাসে তোমার এই ধরনের এই যে 200 মিলিয়ন বছর আগের যে বৈশিষ্ট্য ছিল, যেটা বর্তমানে সাইকাসের মধ্যে সেই বৈশিষ্ট্যটা দেখতে পাওয়া যায় বলেই সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সাইকাসের বিভিন্ন হচ্ছে অংশ এবং আমরা সাইকাস সম্পর্কে জানতে পারলাম। আমরা পরবর্তী ক্লাসে আমরা আবৃতবীজী উদ্ভিদ পোয়েসি এবং ম্যালভেসি 2টা গোত্র সম্পর্কে জানবো। বাড়ির কাজ হিসেবে তোমাদের এই সাইকাস সম্পর্কে, সাইকাসের কোরালয়েড মূল, লিভিং ফসিল এদের সম্পর্কে তোমাদের থাকবে। আমরা পরবর্তী ক্লাসে আবৃতবীজী সম্পর্কে আমরা জানবো। সেই পর্যন্ত সবাই সুস্থ নিরাপদে থাকো। অসংখ্য ধন্যবাদ তোমাকে বা তোমাদেরকে আমাদের পাঠশালায় থাকার জন্য।